আজ বলবো ফাল্গুন মাসে খনার কিছু প্রবচন নিয়ে। গ্রামেগঞ্জে এখনও বিদুষী খনার প্রবচন চাষিদের পরিবারে কিন্তু অত্যন্ত সমাদৃত। এখনও চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত খনার এইসব প্রবচন গ্রামের মাথারা ব্যবহার করে থাকেন বৈকি, আর অন্যদের জ্ঞান দান করেন। আসলে ঋতু অনুযায়ী খনার কৃষিতত্ত্ব জ্ঞান এবং গণনা তার কালজয়ী বচনের মাধ্যমে কৃষিভিত্তিক সমাজের কাছে বেদবাণীর মতো উপস্থাপিত হয়েছিল একসময়, আর সেই ট্র্যাডিশন এখনও কিন্তু অব্যাহত। বৈজ্ঞানিক ভিত্তি পরীক্ষা করে দেখা গেছে যে আধুনিক যুগের কৃষিতত্ত্বেও অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলছি না, খনার বচনের কাছে কিন্তু হার মেনে যায় বিজ্ঞান। খনার জ্যোতিষ গণনা বা অঙ্ক কষে বের করে চাষাবাদের সুবিধার্থে আগাম ভবিষ্যৎবাণী কেমন করে তিনি করতেন, বা কোন অলৌকিক ক্ষমতার বলে তিনি এসব পারতেন, সেসব নিয়ে আমি আলোচনায় যাব না, কারণ সে ধৃষ্টতা আমার মতো একজন সামান্য লেখকের নেই। তবে মাটির কন্যা খনা যে ছোট থেকেই গ্রামের জনসাধারণের মধ্যে নিজেকে শুধু আটকে রাখতেন না, তা বোঝা যায়। তার প্রকৃতি পরিবেশ পর্যবেক্ষণের এক অদ্ভুত ক্ষমতা তিনি অধিকারী ছিলেন। সে খনা ডাক হন, যাকে আমরা ডাকের বচন বলি, একজন বৌদ্ধ মহিলা, নাকি তিনি আমাদের বাংলার চন্দ্রকেতুগড়ের কন্যাই হন বা বধূই হন, সেসব আমি তর্কে যাচ্ছি না। তবে তার যে এই যে পর্যবেক্ষণের, প্রকৃতি পর্যবেক্ষণের যে এক অদ্ভুত ক্ষমতা ছিল, তা কিন্তু যারা বিভিন্ন লেখকরা খনার জীবনী লিখেছেন, তাদের কিন্তু লেখা পড়লে কিছুটা হলেও আঁচ করা যায়। প্রকৃতি, পরিবেশ, জ্যোতির্বিজ্ঞান, সবের প্রতি তার একটা নিবিড় আকর্ষণ ছিল, আমরা দেখতে পাই। আজও তাই বুঝি ২৪ পরগনার কৃষক পরিবার খনার বচনের ভিত্তিতেই কিন্তু চাষাবাদ করে থাকেন। প্রবচনগুলি অক্ষরে অক্ষরে প্রতি বছর হয়তো মেলে না, কারণ খনা তো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং দেখেননি। নানা রকম পরিবর্তন এসেছে আমাদের প্রকৃতিতে, পরিবেশে, কিন্তু খেয়াল করে দেখবেন, আমি অন্তত দেখি যে এই যে চৈত্র মাসে একটু ঠান্ডা ঠান্ডা লাগলে সে বছর যে শিলাবৃষ্টি হবে, বা বৈশাখে মেঘের গায়ে কোদাল কুড়ুলের হাঁচড় পাঁচড় দাগ দেখা দিলে মাটি কোপাতে যেতেই হবে চাষিকে, সেসব বুঝি আমাদের কৃষিভিত্তিক সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েই থেকে গেছে। আর এই প্রবাদগুলো গ্রামীণ বাংলার কৃষিভিত্তিক জীবনধারা এবং প্রাকৃতিক আচরণকে অনেকটাই তুলে ধরে। আজও আমরা বলি, পটল বুনলে ফাগুনে ফলন বাড়ে দ্বিগুণে। ফাল্গুন মাসে নাকি পটল চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। এই সময় পটল খুব ভালো আমরা পাইও না বাজারে, ওই কারণে সবে লাগানো হয়েছে তো, খুব ছোট ছোট। যদি পোতো ফাল্গুনে কলা, তবে হবে মাস ফসলা। ফাল্গুন মাসেই কলা গাছ পুঁতলে অনেক বেশি ফলনও পাওয়া যায়। ভালো ফসলের জন্য ফাল্গুন মাসে ওলের চাষ করতে বলে গেছেন খনা। কারণ সেই যে খনার প্রবচনে আসছে না, ফাল্গুনে না রুলে ওল, শেষে হয় গণ্ডগোল। এর একটা বিজ্ঞানসম্মত কারণ কিন্তু আছে। শীতের শুষ্কতার পর টানা বেশ ৩-৪ মাস ধরে এই মাঘ ফাল্গুন মাসে কিন্তু মাটি অনেকটাই শুষ্ক থাকে, আর তাই কন্দ জাতীয় ওল বা ওই যে মুখী কচু, এসব নাকি লাগালে তখন ভালো ফল পাওয়া যায়। যদিও কচুরমুখী বা কচুটা উনি লাগাতে বলেছেন চৈত্রে, কারণ ফাল্গুনে তা চোখা হয়ে যায়, খুব ছোট হয়ে যায়, জল না পেয়ে। তবে লাগানোর কথা কিন্তু এরম শুষ্ক মাটিতেই। আর ফাল্গুনের অন্যতম শো স্টপার একটা ফল হচ্ছে বেল, যাকে আয়ুর্বেদে বলা হয় অমৃত ফল। সেটি কিন্তু খাওয়ার নির্দেশ রয়েছে। মরশুমে এই বেল ফলটি যে ফাল্গুনে অতি সুস্বাদু হয়, পাকে, আমরা জানি সবাই। সেই কারণেই ফাল্গুন চৈত্র মাসে বোধহয় শিবরাত্রি বা নীলের পুজোয় শিব ঠাকুরকে অবশ্যই বেল নিবেদনের রীতি আছে। কারণ আমরা জানি যে প্রাচীন প্রান্তিক জনজীবনে শিবকে যে কৃষিভিত্তিক সমাজের অন্যতম অঙ্গ বলা হতো, তিনিই হচ্ছেন ক্ষেত্রপাল, তিনিই হচ্ছেন কৃষি দেবতা। এটা আমরা দেখেছি, বাংলায় যারা বাংলার মধ্যযুগীয় সাহিত্য আমরা পড়েছি, তারা আমরা জানি। তাই শিব পুজোয় নিবেদনের রীতি, সেটাও যেন একটা আমাদের দেশীয় পদ্ধতিতে
থ্যাঙ্কসগিভিং, আর সব কিছুই জড়িয়ে আছে দেখবেন আমাদের স্বাস্থ্য, আমাদের লোকসংস্কৃতি, আমাদের আয়ুর্বেদ, কারণ প্রাচীন ভারতের সঙ্গে একটা আয়ুর্বেদের একটা নিবিড় সংযোগ আমরা জানি। সেখানে চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, মানে সমস্ত বৈদ্যকদের নথি ঘাটলে দেখা যায়, মানে সেগুলোই তো প্রামাণ্য দলিল আমাদের কাছে আয়ুর্বেদের। সেখানে কিন্তু বেল বা এই অমৃত ফল তারা বলেছেন বেলকে, কারণ অনেক গুণ এই ফলটির, সারা বছর আমরা পাই না, মানে ফাইবারের ঠাসা, অথচ একটা হালকা মিষ্টি, আর তার বেলের পানা, মানে সুস্বাদু বেল, তার পানা করে আমরা উপোসের দিনে, কেন নর্মাল দিনেও খাই, মানে ভরা থাকে পেটটা প্রায় 2-3 ঘন্টা এক গ্লাস বেলের পানা খেলে। তার অনেক গুণ আছে, যদি চিনি না দিয়ে অবভিয়াসলি খাওয়া যায়। সামান্য টক লেবু পাতা, লেবু বা একটু তেঁতুল দিতেই পারেন, খুব মিষ্টি বেলেতে ভালো লাগে, বা টক দইও দেওয়া যায় ফেটিয়ে বেলের পানায়। এই যে বেল ফলটি ঋতু পরিবর্তনকালেই কিন্তু বেলের পানা সেবনের রীতি, মানে আমাদের গ্রীষ্মপ্রধান দেশে এই সিজন চেঞ্জের সময়টা তো খুব অসুখ বিসুখ করে, জ্বরজারি হয়, বা সেই সময় আমাদের উপোসও অনেক, তখন কিন্তু এইটা খাওয়ার নির্দেশ। আর আগেই বললাম যে আমাদের বাঙালি হিসেবে অগতির গতি পটল নামক শস্যটি ফাল্গুনের বোনার কথা বলেছেন আমাদের খনা দেবী। তার দ্বিগুণ ফসল, মানে দ্বিগুণ ফলন হয়। সারা বছর ধরে পটল যদিও বোনা হয় এখন, কিন্তু খনার বচনেই রয়েছে পটল বুনলে ফাল্গুনে ফল বাড়ে দ্বিগুণে। তবে ঠাম্মার মুখে আমরা যতই শুনে আসি না কেন, এই তিথিতে এটা খেও না, ওই তিথিতে ওটা খেও না, যেমন নবমীতে লাউ, তৃতীয়াতে পটল, চতুর্থীতে মূলো, পঞ্চমীতে বেল খাওয়ার নিষেধ, আমরা কিন্তু কেউই মানি না এসব আজকাল, কারণ এখন সারা বছর, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে কৃষির ব্যাপারটা, সারা বছর সব কিছুই পাওয়া যায়, মানে সাস্টেনেবল এগ্রিকালচারের এটাই হচ্ছে সুবিধে। আর নানান টেকনোলজি বেরিয়েছে, সেসব যুগে সেসব প্রবাদ হয়তো সে যুগে টিকলেও এ যুগে তা ধোপে টেকে না। তবে ফলন বাড়ানোর জন্য এসব প্রবাদ প্রবচন কিন্তু আপামর কৃষিজীবীদের মাথাতে এখনও রাখতে হয় বই কি। সেই কারণেই আমাদের খনা আমাদের চিরস্মরণীয়া হয়ে রইলেন। মূলত যারা এই সমস্ত লোকসংস্কৃতিবিদ, যারা লোকসংস্কৃতি নিয়ে কাজ করেন এবং কৃষিকাজের সঙ্গে যারা জড়িয়ে আছেন, নানান আধুনিক টেকনোলজি বেরিয়েছে, নানা রকমের শস্য, নানা রকমের হাইব্রিড শস্য, বা আমরা দেখেছি জেনেটিক্যালি মডিফাইড নানা রকম ফসল উৎপন্ন হচ্ছে। কিন্তু খনার প্রবচনকে, সে ডাকের প্রবচনই বলুন আর খনা, তাকে কিন্তু মোটেও আমরা ফেলে দিতে পারি না এ যুগে দাঁড়িয়েও। এই ভেবে দেখবেন আপনারা। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে, ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর ছড়িয়ে দেবেন এই ভিডিওগুলো। অনেকেই জানি না, এসব নিয়ে চর্চা আর খুব একটা বাংলায় হয় না, তাই জন্যে আপনাদের কাছে সেই অনুরোধটা আমি সবসময় রাখি। কিন্তু আপনারা সেই অনুরোধটা রাখলে আমি কিন্তু খুব খুশি হব।